পাঁচটি প্রতিষ্ঠান থেকে এনআইডি সার্ভারের তথ্য পাচারের প্রমাণ পেল ইসি। প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা চায় কমিশন। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক সন্ধ্যায়। নির্বাচন দাবিতে রোজার আগে ৮টি স্থানে সমাবেশ করবে বিএনপি। মন্ত্রী ও সচিব কমানোর সুপারিশ সংস্কার কমিশনের। প্রস্তাব ইতিবাচক হলেও বাস্তবসম্মত নয় বলছেন বিশ্লেষকরা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ১১ জেলায় গ্রেফতার ১৪৫ জন। গাজীপুরে গ্রেফতার সাবেক এমপি চয়ন ইসলাম। ট্রাম্পের শুল্ক কৌশলে দুর্বল হবে যুক্তরাষ্ট্রের প্রভাব বলছেন বিশ্লেষকরা। বিকল্প ব্যবসায়িক অংশীদার খুঁজবে সবাই। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী ৫টি প্রতিষ্ঠান থেকে সার্ভারের তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এসব প্রতিষ্ঠান হল স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আইব্যাস, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। প্রাথমিক তদন্তে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য জানান কমিশন সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। জানান, বিষয়টি খতিয়ে দেখছে ইসি। প্রতিষ্ঠানগুলোর কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই পাচার ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কমিশন সচিব। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও আবারও যাচাই বাছাই করে কমিশন। পরে বিষয়টি প্রমাণিত হলে ২০ ডিসেম্বর কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, এনআইডি সার্ভার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম। এর আগেও কিন্তু সার্ভার থেকে তথ্য পাচারের প্রমাণ মিলেছে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এখানে তথ্য পাচারের ঘটনাটা যে কিভাবে ঘটছে সেটাও কিন্তু এখনো সবার কাছে পরিষ্কার না। কেননা এনআইডি কর্তৃপক্ষ কিন্তু সবসময় বলে আসছে যে তাদের থেকে তাদের সার্ভার হ্যাক করে কোনো ধরনের তথ্য পাচার হয়নি বা কোনো ধরনের তথ্য অন্য কোথাও যায়নি। যারা এর ব্যবহার করে, বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি, তারা এনআইডি, এই ইলেকশন কমিশন এনআইডি সার্ভারের ডাটা ব্যবহার করে, তাদের থেকে এইটার এক ধরনের লিক হচ্ছে বা সেখান থেকে সিকিউরিটি ব্রিচ হয়ে সেই তথ্য অন্য কোথাও চলে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের সামগ্রিকভাবে একটা প্রস্তুতির অভাব আছে। এবং তার থেকে বড় কথা, এটা আমরা সবসময় বলে আসছি, বাংলাদেশের এখনো কোনো লিগাল প্রোটেকশন সিস্টেম বা লিগাল অবকাঠামো নেই যেটা অন্যান্য দেশে আছে। যে পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট যেটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম আছে, শ্রীলঙ্কাতেও আছে, বাংলাদেশে এটি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে কয়েক বছর ধরে, কিন্তু এখনও এটিকে অর্ডিন্যান্স হিসাবে পাশ করা হয়নি। তো আমার কাছে মনে হয় সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের এই পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব, এটা অলরেডি একটা ড্রাফট আইসিটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আইন হিসাবে মানে এস্টাবলিশ করা। এবং তারপরে যারা যারা এই তথ্যর পার্সোনাল তথ্যর ব্যবহার করে তাদের যে আইনগত দায়বদ্ধতা সেটিকে নিশ্চিত করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে সকল প্রতিষ্ঠানকে এই পার্সোনাল ডাটা অ্যাক্সেস দেওয়া হয় তাদের সক্ষমতা একটা বড় ব্যাপার। আমরা এতদিন জানতাম যে আমাদের বিভিন্ন সরকারি পর্যায়গুলিতে, সরকারি অফিসগুলিতে এর সক্ষমতা নেই, টেকনিক্যাল সক্ষমতা নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ কিছু প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রেও
এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং অত্যন্ত প্রায়োরিটি দিয়ে দেখা দরকার, এবং আমাদের ওভারঅল একটা সাইবার ডেটা বা পার্সোনাল ডেটা প্রোটেকশনের একটা অবকাঠামো, আইনগত এবং ফিজিক্যাল দুই সেক্ষেত্রে ধরনের আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে সার্ভারে কোনো কারিগরি ত্রুটির কারণেই কি বারবার এমন ঘটনা ঘটছে নাকি অন্য কোনো বিষয় আসলে থাকতে পারে? যতটুকু জানা যায় যে এনআইডি সার্ভারের কোনো কারিগরি ত্রুটির জন্য ব্যাপারটা হয়নি, বরঞ্চ এই ডাটাটা কিভাবে ব্যবহার করছে, কে কিভাবে ব্যবহার করছে এবং তাদের দায়বদ্ধতা, সেই জায়গাটাতে অস্পষ্টতা থাকাতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এর আগেও অন্যান্য কিছু সরকারি প্রতিষ্ঠানে এই ঘটনাটা ঘটেছে, এবং এবারও তারা বলল, এবং ভবিষ্যতেও এটা আসলে যে ঘটবে না এর কোনো গ্যারান্টি নাই। তো আমার কাছে মনে হয় যে খুব অতি দ্রুত আইনগত ব্যাপারটা দেখার সাথে সাথে এক ধরনের বাংলাদেশের ডেটা অথরিটি নামে এক ধরনের একটা এজেন্সি তৈরি করার এখন আসলে সময়ের দাবি। এটা শুধুমাত্র ইলেকশন কমিশনের একটা অতিরিক্ত কাজ হিসাবে বর্তমান হিসাবে আছে। ইলেকশন কমিশনের কাজ তো নাগরিকদের তথ্য সুরক্ষা করার না। এই জন্য বিভিন্ন কান্ট্রিতেই আসলে একটা আলাদা ডেটা অথরিটি থাকে, পার্সোনাল ডেটা অথরিটি থাকে, সেরকম বাংলাদেশে করাটা খুবই জরুরি। এবং যে সংস্কারগুলি হচ্ছে তার মধ্যে এটাকে আমরা সবসময় মনে করি, বলেছি যে এটাকে একটা অগ্রাধিকার দিয়ে এটার বিবেচনা করা জি, দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে দেশের ৩৮ স্থানে সভা সমাবেশ করবে বিএনপি। বুধবার থেকে শুরু হবে এই সভা সমাবেশ, চলবে রমজান শুরুর আগ পর্যন্ত। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে দলটি। এতে বলা হয়, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ নানা দাবিতে সভা সমাবেশ করবে বিএনপি। ১২ ফেব্রুয়ারি থেকে বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে এই সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী দেশে ইনসাফের শাসন দেখতে চায়, এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে এই কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ এসে কোনো দাবি পূরণ করে দেবে না, এজন্য নেয়ার মানসিকতা ও উদারতা থাকতে হবে। এ সময় দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সরলরেখা প্রকাশনা সংস্থার অনুষ্ঠানে প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদের লেখা হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার এবং রেজেপ তাইয়েব এরদোয়ান জীবনকর্ম নামের দুটি বই প্রকাশিত হয়। ইনসাফের শাসন চাই, আমরা এই দেশের আয় উন্নতি চাই। চোখ বন্ধ করে এটা হবে না, আমাদের চোখ খোলা রেখে চতুর্দিকে তাকিয়ে যেখান থেকে যে উপাদানটা নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে। এমনকি শত্রুর কাছেও যদি ভালো কিছু থাকে ওইটাও শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের কাছ থেকে তিনি অস্ত্র নির্মাণ তার সাহাবীদেরকে ডিপোর্ট করে শিখিয়েছিলেন। সরকারের মন্ত্রী ও সচিবের সংখ্যা কমানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একীভূত করার মাধ্যমে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিচ্ছে কমিশন। মন্ত্রী ও সচিবদের সংখ্যা কমানোর প্রস্তাবকে ইতিবাচক বললেও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক উত্তরণে অক্টোবরের
কমিশনের প্রস্তাব অনুযায়ী মন্ত্রীদের সংখ্যা কম হলে ইন্টিগ্রেটেড ডিসিশন মেকিং এবং প্ল্যানিং সম্ভব হবে, যা সরকারের গভর্নেন্সকে ইমপ্রুভ করবে এবং এক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপক ভূমিকা আছে। এদিকে বর্তমানে সচিব ও সমমর্যাদার কর্মকর্তা ৮০ জন, এ সংখ্যা কমিয়ে ৬০ করার সুপারিশ কমিশনের। তবে মন্ত্রিপরিষদ সচিব একজনই, মুখ্য সচিব ১৭ জন এবং একাধিক বিভাগ থাকা মন্ত্রণালয়ে মুখ্য সচিব রাখার প্রস্তাবও দিয়েছে কমিশন। আমি অধিকাংশ সুপারিশমালা যা পড়েছি তাতে দেখে মনে হয়েছে এগুলো বাস্তবতার নিরিখে না, বরং কাল্পনিকভাবে এগুলো করা হচ্ছে। কমিশনের সংস্কারের প্রস্তাবনা প্রকাশিত হবার আগেই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই প্রশাসন ক্যাডার এবং বাকি যে ২৯টি ক্যাডার আছে তাদের মধ্যে এক ধরনের আন্দোলন, পাল্টা আন্দোলন শুরু হয়েছিল। ফলে সামগ্রিকভাবে এই যে ধরনের প্রস্তাবনা এসছে সেগুলো অধিকাংশ বাস্তবায়ন করা বর্তমান সরকারের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। এছাড়া শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে একীভূত করে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ ও সেতু এবং রেল মন্ত্রণালয় মিলিয়ে যোগাযোগ মন্ত্রণালয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাকে একসাথে করে শিক্ষা মন্ত্রণালয় গঠনের সুপারিশও দিয়েছে কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে ১১ জেলাতে গ্রেফতার হয়েছে ১৪৫ জন, এর মধ্যে গাজীপুরে রয়েছে ১০০ জন। এছাড়া যৌথ অভিযানে বগুড়াতে ১৫, খাগড়াছড়িতে ১২, রাজশাহীতে ৪, নোয়াখালীতে ৪, সিলেটে ৩, বরিশালে ২, হবিগঞ্জে ২ এবং চট্টগ্রাম, বাগেরহাট ও ঠাকুরগাঁওয়ে ১ জন করে গ্রেফতার হয়েছে। দ্বিতীয় দিনে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত গাজীপুরের ৫ থানা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম সহ গ্রেপ্তার হয়েছে ২১ জন, বাকিরা বিভিন্ন মামলার আসামি। এ নিয়ে ২ দিনে গাজীপুরে গ্রেপ্তার হয়েছে ১৮০ জন। সারা দেশে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এই অপারেশন চলছে। অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই ৬১ জন গ্রেফতার হয়েছেন। খাগড়াছড়িতে গ্রেপ্তার হয়েছে ৪ আওয়ামী লীগ নেতাসহ ১২ জন, এর মধ্যে দীঘিনালায় ৬ জন, গুইমারায় ৪ এবং সদর ও মহালছড়িতে রয়েছে ২ জন। রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নয়ন শেখ সহ গ্রেপ্তার হয়েছে ৪ জন। সবার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সিলেটে ছাত্র আন্দোলনে হামলা, হত্যাসহ নানা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যৌথ অভিযানে হবিগঞ্জে ২, নোয়াখালীতে ৪ এবং বাগেরহাটে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলায় আপিলে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এই রায় দেন। সাংবাদিক মাহমুদুর রহমানের উপস্থিতিতে আপিলের রায় ঘোষণা করেন আদালত। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে ৫ দিন কারাভোগের পর জামিন পান মাহমুদুর রহমান। ২০২৩ সালে এই মামলায় মাহমুদুর রহমান সহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। অন্য ৪ জন হলেন সাংবাদিক শফিক রেহমান, জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ এবং ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। ২০১৫ সালের ৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে রাজধানীর পল্টন থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করে ডিবি। কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাইম হাসানকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় ২১ এপ্রিল ডকইয়ার্ডের মালিক ইয়াকুব আলীকে হাজির করতে কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবী ও শিশুর বাবা জানান, ২০২০ সালে ভৈরবে ওয়ার্কশপে কাজ করার সময় হাত কাটা পড়ে ৪র্থ শ্রেণীর ছাত্র নাইমের। পরে ক্ষতিপূরণ চেয়ে রিট করা হলে নাইমের পড়ালেখা বাবদ এইচএসসি পর্যন্ত প্রতি মাসে ৭,০০০ করে টাকা তার স্কুল অ্যাকাউন্টে জমা দিতে এবং ২ কিস্তিতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ সহ রায় দেয় হাইকোর্ট। আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে, কিন্তু রায় অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পরে আদালত অবমাননার মামলা করে নাইমের পরিবার। আজকে আদালত
যে আদেশ দিয়েছে কন্টেম্পট অ্যাপ্লিকেশনের পরে রুল ইস্যু করেছে এবং সশরীরে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এবং কিশোরগঞ্জের এসপিকে নিশ্চিত করতে বলেছে তার হাজিরটা 21 এপ্রিল। আসামি পক্ষ ইকবাল হোসেন ইয়াকুব এবং তারই আইনজীবী ছিল আওয়ামী লীগ সরকার আমলে অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী, সাবেক খাদ্যমন্ত্রী। বিচার কার্যদের দিন আসলেই অ্যাডভোকেট কামরুল ইসলাম সিঙ্গাপুর থাকে, আমেরিকা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরবারে থাকে, সংসদ অধিবেশন, বিভিন্ন তালবাখানা করছে। 1 মাস 9 দিন বন্ধ থাকার পর আবারও ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রি করছে টিসিবি। ঢাকা মহানগর এবং চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এই কার্যক্রম শুরু হয়েছে। তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে আসেন ভোক্তারা। ঢাকা মহানগরে 50টি ও চট্টগ্রামের 20টি স্থানে চলছে এই কার্যক্রম। যে কোনো ভোক্তা টিসিবির ট্রাক থেকে প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা এবং আধা কেজি খেজুর 155 টাকায় বিক্রি করা হচ্ছে। ন্যায্য মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ভোক্তারা। রমজান মাস উপলক্ষে তালিকায় যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। এর পাশাপাশি টিসিবি স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে ভোজ্য তেল এবং ডাল বিক্রির কার্যক্রম চলছে। রমজান উপলক্ষে আজ থেকে খোলা ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সেগুনবাগিচা এই মুহূর্তে আছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, একটা লম্বা সময় পর আসলে টিসিবির পণ্য আবারও বিক্রি শুরু হয়েছে। সেগুনবাগিচায় এখন আছেন আপনি, সেখানে আসলে ভোক্তাদের উপস্থিতি কেমন জানাবেন? হ্যাঁ, আমি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গিয়েছিলাম। সকাল থেকে সেখানে দেখেছি যে মানুষের প্রচুর কিন্তু ভিড়, যেহেতু দীর্ঘ 1 মাস পরে এই বিক্রি শুরু হয়েছে টিসিবি ট্রাক সেলের ন্যায্য মূল্যে। সেক্ষেত্রে মানুষের আগ্রহ এবং প্রয়োজনীয়তা যেটাই বলি, সেক্ষেত্রে মানুষের ভিড় কিন্তু এখানে বেড়েছে। আমি সকাল থেকে ফকিরাপুলেও ছিলাম, শান্তিনগর এবং বাংলাদেশ ব্যাংকের সামনের যে সড়কটি সেখানেও বিক্রি হচ্ছে, সেই কার্যক্রমও দেখেছি। কিন্তু এখন সেগুনবাগিচা এসে আমরা যেটা দেখেছি, এখানে যে ট্রাকটি আছে সেখানে এটি ঠিক দুপুর 12টার দিকে এখানে এসেছিল। আসার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা বিক্রি কার্যক্রম আসলে শুরু করতে পারেনি। 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত তারা শুরু করতে পারেনি বিক্রি। কারণ মানুষজন অনেক কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন, বিশেষ করে নারী এবং পুরুষ দুটি লাইনে ভাগ করা আছে। শুরু করা যায়নি। আর কেন শুরু করা যায়নি, আমরা টিসিবির ট্রাকের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে এখানে আসলে তারা টিসিবির যে গোডাউন থেকে সকালে ভোর 5টা থেকে তারা ওখানে সিরিয়াল দিয়ে পণ্যগুলি, শুধু প্যাকেটজাত পণ্যগুলি এখানে নিয়ে আসেন এবং আসার পরে স্পটে তারা আলাদা আলাদা করে 250টি তারা প্যাকেট এখানে তৈরি করেন। সুতরাং এই যে 250 জনের জন্য আলাদা আলাদা করে স্পটে এসে যখন তারা প্যাকেটজাত করে, ফলে এই লম্বা সময়টুকু আসলে চলে যায়। সেক্ষেত্রে মানুষজন যারা আছেন তারা কিন্তু বেশ একটা ভোগান্তিতে পড়তে হয়। এখানে অনেক মানুষ এসছেন, তারা বলছেন তারা খবর পেয়ে 12টারও আগে কিন্তু লাইন ধরে এখানে দাঁড়িয়েছিলেন এবং নারী পুরুষ সকলেই। তারা বলছেন এই যে ব্যবস্থাপনাগত যে জটিলতা, আমি আগের লাইভেও বলেছিলাম, সেই ক্ষেত্রে এই জটিলতাগুলি যদি আরও সহজ করা যায় মানুষের, সেক্ষেত্রে ভোগান্তিগুলো কিন্তু কমে যাবে। এমনিতেই নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, সেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ কিন্তু হিমশিম খাচ্ছে। বাজারে গিয়ে কিন্তু তারা নিত্যপণ্য কিনতে গেলে বাড়তি মূল্য দিয়ে কিনতে হয়। আপনি তেলের কথা যদি বলি, দীর্ঘদিন ধরে কিন্তু তেলের ব্যাপক একটি সংকট চলছে। মানুষ কিন্তু আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনিভাবে কিন্তু মানসিকভাবেও কিন্তু বিপর্যস্ত। পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যেও কিন্তু প্রচুর ঊর্ধ্বগতি ছিল। যদিও এই শীতের মৌসুম হওয়াতে কিছুটা সবজির দাম একেবারে কমতির দিকে বলা যায়। তো সেক্ষেত্রে মানুষের কিন্তু আগ্রহর জায়গাটা কিন্তু আমরা টিসিবি ট্রাক সেলে, ফলে এখানে আগ্রহ বেড়েছে এবং এই কার্যক্রম আসলে অনেকটা বেশি দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। তৌহিদ রানা জানাচ্ছিলেন সেগুনবাগিচা থেকে। বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টের লকারে 20 বছর পর্যন্ত অর্থ সম্পদ রাখতে পারে ব্যাংকটির কর্মীরা। সাবেক বর্তমান প্রায় 300 কর্মকর্তা এমন লকার ব্যবহার করছেন। পর্যবেক্ষকরা বলছেন, এমন বিশেষ সুবিধা ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তাদের অনৈতিক কর্মকাণ্ডে প্রশ্রয় দেয়, সুযোগ তৈরি করে দেশের ভেতরেই অর্থ আড়াল করার। বাংলাদেশ ব্যাংকের ভল্ট কয়েক ধাপের নিরাপত্তা বলয়ে একটি মহা গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে বড় অঙ্কের নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণের রিজার্ভ রাখা হয়।
স্থল ও বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জব্দ করা স্বর্ণও থাকে এই ভল্টে। রাষ্ট্রীয় এই নিরাপদ স্থানেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা রাখতে পারেন ব্যক্তিগত সম্পদও। তাদের জন্য রাখা বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ আছে বলে মনে করে দুদক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেয়া দুদকের চিঠি ও অর্থ উপদেষ্টার সম্মতি বিবেচনায় লকারগুলো ফ্রিজ করা হয়েছে। ডেস্কে যে আমরা বক্সের মধ্যে রেখে সেটা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে সিলগালা দিয়ে সিগনেচার করে তাদের হাতে দিয়ে দিই, তারা সেখানে রাখে এবং সেটা একটা আলমিরার ভিতরে অল্প অল্প জায়গা এক একজনের জন্য, আলাদা করে কোনো লকার নেই। দ্যাট ইজ কোনো চাবি বহন করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের কোনো স্টাফের নেই। ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর লকার খুলে দেশি বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ 4,69,00,০০০ টাকার সম্পদ পাওয়া যায়, যা তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের এমন লকার সুবিধাকে প্রশ্নবিদ্ধ বলছেন বিশেষজ্ঞরা। কোনো বিশেষ প্রভাবশালী কর্মচারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ জমা রাখার জন্য এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছিল কিনা, প্রকারান্তরে এই ধরনের অবৈধ সম্পদ অর্জনের সম্ভাবনাকে উস্কে দেওয়া হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্নটা উত্থাপিত হওয়া খুবই স্বাভাবিক। গত ১.৫ দশকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক বর্তমান বেশ কয়েকজনের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের মাস্টারপুলে বসত ঘরে আগুন লেগে শ্বাসরুদ্ধ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের 2 সন্তান সহ 3 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। তবে শ্বাসতন্ত্রের ক্ষতি হওয়ায় আশঙ্কামুক্ত নন তারা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল 6:15টার দিকে চট্টগ্রামের মাস্টারপুল এলাকার জাফর সওদাগর কলোনির টিনশেড একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। শুরুতে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা, তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছায়া পেয়েছে 10টি কাঁচা ঘর। সহায় সম্বল হারিয়ে দিশেহারা এসব ঘরের বাসিন্দারা। 2.5 লাখ টাকা ছিল, একবারই স্বর্ণ ছিল, বাড়ির দলিল ছিল, বাড়িতে গরুটা মোবাইল তিলে তিলে করে জমাইছি। 7 লাখ টাকার মতো ফলার বিয়ের জন্য, তারপরে দোকানের টাকা ছিল প্রায় 1,20,000 টাকা, রাত্রে আনছি এগুলো। আগুনের সময় বাঁচার জন্য পরিবারের 4 সদস্যকে নিয়ে বাসার টয়লেটে ঢুকে পড়েন কলোনির বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস। সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি ও তার স্ত্রী পারভিন। আহতরা সংখ্যামুক্ত নন বলছেন চিকিৎসক। এই রুমের ভিতরে গ্যাস ধুমারা যায় লাগছে, লাগার পরে টয়লেটে যায়, তারা থান লইছে, পানি আছে, এই নিয়ন্ত্রণ করে গেছে। আজকে সকালে হঠাৎ শুনি 7টা বাজে আগুন লাগছে, তারা নাকি মেডিকেল নিয়ে আসছে তাদেরকে। মেডিকেল এসে দেখতেছি খালা মারা গেছে, খালু মারা গেছে। ওদের আপনি গিয়ে দেখবেন যে বেসিক্যালি কোনো বার্ন নাই, কিন্তু শ্বাসনালী পড়ে গেছে এবং ওদের কিন্তু রিস্ক আছে। 72 ঘন্টা না গেলে আসলে রিস্ক ফ্রি বলা যায় না। আমরা আইসিইউর চেষ্টা করতেছি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ 15 লাখ টাকা বলে দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় দেখা দিয়েছে আতঙ্ক। গৃহকর্মী এবং পরিচিতজনরা এসব ঘটনাতে জড়িত থাকায় উদ্বিগ্ন ভুক্তভোগী এবং নগরবাসী। পুলিশের অভিযানে গত 2 সপ্তাহে 24 ডাকাত গ্রেফতার হলেও অপরাধ রোধে পুলিশের আন্তরিকতার ঘাটতিকে দুষছেন বিশিষ্টজনরা। গত 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাসায় হানা দেয় অস্ত্রধারী ডাকাত দল। এক পর্যায়ে বাড়ির মালিক সাবেক ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তাকে জিম্মি করে। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করে গ্রেফতার হয় 2 ডাকাত। কয়েকদিন আগে খুলশীতে অস্ত্রধারী ডাকাত দল হানা দেয় যমুনা অয়েল কোম্পানির সাবেক এমডির বাসায়। এ সময় গ্রেফতার হয় 12 ডাকাত। তেল কোম্পানির 2 কর্মকর্তার বাসায় ডাকাতিতে জড়িত গৃহকর্মী ও পরিচিতরা, বলছে পুলিশ। প্রথমে একজনকে অ্যারেস্ট করেছি, পরবর্তীতে আরেকজন, মনে হচ্ছে আরও 2 জন পালিয়ে গিয়েছে। 4 জনের মধ্যে অনেকেই তাদের পুরো পরিচিত এবং বাসার কর্মচারীও থাকতে পারে। হঠাৎ চট্টগ্রামে ডাকাতি বাড়ায় পুলিশ প্রশাসনে দেখা দিয়েছে উদ্বেগ।
আমাদের তদন্ত টিম সেখানে গিয়েছে, তারা দেখেছে প্রত্যেকটা বিষয় আসলে খুঁটিনাটি চেক করা হচ্ছে, যে এখানে বাড়ির মালিকের যে বক্তব্য প্লাস আসলে যে বাস্তবতা সেটাকে আসলে কোঅর্ডিনেট করা হচ্ছে। ডাকাতি বেড়ে যাওয়ায় পুলিশের গাফিলতি থেকে দুষছেন চট্টগ্রামের নাগরিক সমাজ। 5ই আগস্টে পুলিশ আক্রান্ত হয়েছিল, পুলিশের নাগরিকদের প্রতি একটা ক্ষোভ, বিক্ষুব্ধতা, নিজেদের মধ্যে হতাশা, কখনো কখনো আতঙ্ক কাজ করেছে। ফলত তারা যেই পরিমাণ আন্তরিক থাকার কথা, আমাদের মনে হচ্ছে তারা সেই পরিমাণ দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি আন্তরিকতা নেই। গত 2 সপ্তাহে চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে 24 ডাকাত। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। যশোর থেকে পাচারের শিকার বাংলাদেশি যুবক রাশিয়ার যুদ্ধে লড়াই করছেন। তারই ছোট ভাই মালয়েশিয়া অবৈধ অভিবাসী হিসেবে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবন্দী। দালালদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে এখন দুর্বিষহ দিন কাটছে তাদের। 2 ভাইকে ফেরাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে পরিবার। যশোর সদরের বড় মেঘলা গ্রামের হাসিনা খাতুনের 2 ছেলে জাফর হোসেন ও বজলুর সর্দার। পরিবারের হাল ধরতে বড় ছেলে জাফর 9 লাখ টাকায় সাইপ্রাস যাওয়ার আশায় একটি এজেন্সির সাথে চুক্তি করেন, কিন্তু প্রতারণার শিকার হয়ে প্রথমে সৌদি আরব ও দুবাই হয়ে পরে তাকে পাঠানো হয় রাশিয়ায়। সম্প্রতি মায়ের কাছে যুদ্ধের পোশাক পরা ছবি পাঠান জাফর। জানান রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয়ার কথা। 20 লাখ টাকায় দালাল চক্র তাকে বিক্রি করেছে দাবি পরিবারের। ছেলেরা সবাই ভয় পেয়ে গেছে, সবাই কান্দা কাটা করছে, মা আমরা দেশে যেতে পারবো না, আমাদের এই বিক্রি করে দিয়েছে, 20 লাখ টাকা করে বিক্রি করে দিয়েছে। তারা বলেছে যে ক্লিনিকের কাজ দেওয়া হবে, বাবুর্চির কাজ দেওয়া হবে, তারা নিয়ে তাকে যুদ্ধের কাজে লাগাইছে। মামাতো ভাই মাহবুবুর রহমানের মাধ্যমে ঢাকার একটি এজেন্সির সঙ্গে যোগাযোগের কথা বলছেন স্বজনরা, তবে অভিযোগ অস্বীকার করেন তিনি। টাকা পাসপোর্ট দেওয়ার পরে রাশিয়ায় সাইপ্রাসে ভিসা হয়নি, লাস্টে টাকা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে কোন দিকে গেছে না গেছে এটা আমি বিষয় জানি। এদিকে জাফরের ছোট ভাই বজলুর 2022 সালে অবৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে গ্রেপ্তার হয়ে সে দেশের কারাগারে বন্দী। আর এক ছেলে মালয়েশিয়ায় রয়েছে, তাও সব আটকা পড়ে রয়েছে জেলখানায়। আমাদের কপাল এমন খারাপ। সরকারিভাবে আরও জোরালো পদক্ষেপ ও প্রচার না চালালে অবৈধভাবে মানব পাচার ঠেকানো সম্ভব নয় বলছেন অধিকার কর্মীরা। দালাল চক্রের যে মূল রেকর্ডিং এজেন্ট, এদের শাস্তি হওয়া উচিত এবং এদের এই নাম্বারটা দিতে পারলে আমাদের পক্ষ থেকে, আমাদের সংস্থা থেকে যতটুকু করার আমরা সরকারি সহযোগিতা নিয়ে আমরা সেটুকু করার চেষ্টা করব। 2 ভাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবারটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।